আসসালামু আলাইকুম। শুরু করছি শাহজাহান তন্ময়। পর্ব ১। জানালাটা খোলা, সাদাটে রঙের পর্দাগুলো দুলছে, বাতাস আসছে ধেয়ে। মিষ্টি ভোরে সূর্যের প্রতিফলন ঘটছে যেন বিছানা জুড়ে। উপুট হয়ে তন্দ্রা ঘরে আবদ্ধ তন্ময়ের কর্ণকুহরে প্রবেশ করছে মেয়েলি গলার স্বর। সেই মেয়ের কান্নাকাটি আহাজারিতে শব্দদূষণ তৈরি হচ্ছে, যেমনটা প্রত্যেক সকালেই হয়। মাথাটা তন্ময়ের ভেতর থেকে চিনচিন করে ওঠে, ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ডান হাত অনায়াসে কপালে চলে যায়, নড়ে চড়ে ওঠে সে। ঘুম ছুটে যায়। পিটপিট করে নয়ন জোড়া মেলে তাকায়, চক্ষুদয় সূর্যের আলো মানিয়ে নিতে সময় নেয়। বিছানার হেডবোর্ড ঘেঁষে বসে ধীরে সুস্থে। শরীরে থাকা পাতলা কম্বলটি হাঁটুতে এসে থামে, প্রশস্ত বুক দৃশ্যমান হয়। পেটানো কোমরে দুই একটা ভাঁজ পড়ে। বালিশের পাশাত্রে সেলফোনটা হাতে নেয়। নোটিফিকেশন জুড়ে মিসড কল। সাইলেন্ট মোড খুলে সেলফোনটা ডয়ার টেবিলের উপরে রাখে। কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পাজোড়া রেখে দাঁড়ায়। অভ্যস্ত ভঙ্গিতে বিছানার বালিশ দুটো গুছিয়ে নেয়। কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে, বিছানা টান টান করে গুছিয়ে দেয়। মাথার চুলগুলো হাতড়ে জানালার সামনে দাঁড়ায়, পর্দাগুলো টেনে সরিয়ে দেয়। কতগুলো নিঃশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়, দাঁত ব্রাশ করে গোসল নিয়ে বেরোয়। শরীরের উপরটা উদম, নিচে সাদা রঙের প্যান্ট পরে সে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সবে। কর্ণকুহরে প্রবেশ করছে বাহির থেকে ধূপধাপ পায়ের শব্দের প্রতিধ্বনি। চেনা পরিচিত পদচারণের ভারী শব্দগুলো তার রুমের সামনে এসে থামে। পরপর দরজায় দুই একটা কষাঘাতের শব্দ এবং অনুমতিবিহীন তক্ষুনি একটা ছোট মাথা দরজা সামান্য ফাঁক করে ঢোকে। তন্ময়কে দেখে মাথাটা দ্রুত গতিতে বাইরে চলে যায়। একটু পর পুনরায় করাঘাত হয়। ওর বাচ্চা মতো গলার স্বর শোনা যায়। তন্ময় ভাই, কফি কফি এনেছি, আসতেছি ভেতরে। তন্ময় স্বভাবসুলভ ভঙ্গিতে কাবাট খোলে। একটা সাদা শার্ট পরে নেয় নিজ গতিতে। তার গলার স্বর তার বাবার মতোই গুরুগম্ভীর, ভীষণ ভারী স্বর। মাত্রই ঘুম থেকে ওঠায় সেই পুরুষালী কণ্ঠখানা এখন মারাত্মক গম্ভীর। আয়। তড়িঘড়ি করে ঢুকতে চায় অরু, পাজোড়া গিয়ে ঠেকে দরজার কোণে। ব্যথা পেয়ে হাত ফসকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়। কাঁচ ভাঙার শব্দ তোলে, চিৎকার করে ওঠে ভয়ে। হাঁসফাঁস করে মাথা তুলে তাকায়, নয়ন জোড়া চিকচিক করছে। এই তো কেঁদে দেবে দেবে ভাব। হাতা ফোল্ড করতে নিয়ে তন্ময় মাথা ঘুরিয়ে দেখে নেয়। এসব কীর্তি দেখে যেন সে অভ্যস্ত। এমন ভঙ্গিতে এগিয়ে আসে অরুর দিকে, ওকে আগাগোড়া দেখে নেয়। লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে, এখনো বাঁধা হয়নি। ওর চুল বেঁধে দেয় জবেদা বেগম। স্কুলে যাবার সময় বেঁধে দেবে। ঘুম থেকে উঠে একচোট কেঁদেছে, তাই মুখমণ্ডল ফোলা। হয়তো কোনো কিছুর বায়না ধরেছে। কালো হাঁটু সমান ফ্রকখানা উঠছে, নাক লাল। গরম কফি ওর গায়ে লেগেছে নাকি সেটা খেয়াল করে নিল তন্ময়। না, লাগেনি। নিশ্চিন্ত হয়ে পুনরায় ফিরে আসে। টেবিল থেকে একটা খাতা হাতে নেয়। অরুর উদ্দেশ্যে বলে, রূপালী আন্টিকে পাঠিয়ে দে, পরিষ্কার করে দেবে। অরু হেঁচকি তুলছে। হেঁচকি তুলতে তুলতে বলল, সরি। ওকে। আমি দেখিনি, এত খেয়াল করে আসলাম তাও এমন হলো। দরজাটা ভালো না, পাল্টিয়ে ফেলা উচিত। আচ্ছা। তন্ময় ভাই, আমার না একটা জিনিস লাগবে। কি? মার্জি লেটেস্ট মডেলের পেন্সিল বক্স নিয়েছে, আমাকে নিয়ে দিতে বলেন না। আচ্ছা।
ওরও ভেতরে ঢুকে একটু ঘুরঘুর করে বেরিয়ে গেল। তন্ময় ব্যাগে একটা বই, দুটো খাতা ঢুকিয়ে নিল। হাতে ঘড়ি পড়তে নিতেই দুয়ারে এসে দাঁড়ায় মধ্যবয়সী রূপালী। পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হাসে। অনুমতি চাইতে বলে, তন্ময় আব্বা, আমু? জি আন্টি, আসুন। ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরো ডিঙিয়ে রূপালী ভেতরে ঢোকে। হাতের কফির মগ এগিয়ে ধরে। তন্ময় সেটি নিয়ে ঠোঁটে ছুঁয়ে কিছুটা পান করে। রূপালী দুয়ারের সামনে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করতে বসে। ওরু মামুনিরে কত করে কইলাম আমি নিয়া যাই, কথাই শুনল না, নিজেই আইলো। আইয়া কি কামডা করল? যদি পায়ে পড়ত কেমন হইতো কও? ডাইনিংয়ে বসে আছে মোস্তফা সাহেব, হাতে নিউজ পেপার। সেটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন তিনি, খুবই মনোযোগী। তন্ময় কিছুক্ষণের মধ্যে এলো ব্যাগ কাঁধে। সে এসে বাবার পাশের চেয়ার টেনে বসল। মোস্তফা সাহেব নিউজ পেপার ভাঁজ করে রেখে দিলেন। তাড়াহুড়ো অবস্থায় এক এক করে সকলে উপস্থিত হচ্ছে। ওরু এসে বসেছে তন্ময়ের পাশের চেয়ারটায়। সঙ্গে সঙ্গে তন্ময়ের নাকে বেবি পাউডার, বেবি লোশনের গন্ধ এসে লেপটে যায়। চোখ বুজে শুকে নেয় সে। শরীর নাড়িয়ে ওরু নাক টানছে। কফির মগ ভেঙেছে বিধায় একটু কেঁদেছিল। কাঁদলেই মেয়েটার ঠান্ডা লেগে যায়। এই এক গুণ তার মধ্যে চমৎকারভাবে জ্বলে বেড়ায়। তন্ময় কাচের প্লেট উল্টিয়ে একটা ব্রেড নেয়। ডিম পোচ দিয়ে দুটো ব্রেড মিলিয়ে কামড় বসায়। ওরু পুনরায় নাক টানে। অপর পাশ থেকে আকাশ ধমকে ওঠে, ওরু, খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর ওয়াস্তে পরে কর। ওরু কষ্ট পায়, টলমলে চোখে তাকায়। টিস্যু দিয়ে নাক চেপে বলে, আমি কি ইচ্ছে করে টানি? এভাবে কেন বলেন ভাইয়া? অগোচরে তন্ময়ের ঠোঁটের কোণ ঘেঁষে হাসি লেপ্টে এসে বিলীন হয়ে যায়। আকাশের গলায় অসহায়ত্বতা লেপ্টে বলে, তুই ইচ্ছে করে টান, না হলে অনিচ্ছায় টান, আমার মাথা ব্যথা নেই। তুই এখন টানিস না প্লিজ, খেতে পারবো না না হলে। তন্ময় যে কিভাবে তোর পাশে বসে নির্বিকার থাকে আমার বুঝ আসে না। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বলেন, আহ, চুপ থাকো আকাশ, খেতে দাও ওকে। চুপচাপ খেতে থাকা তন্ময়ের প্লেটে উড়ে এসে পড়ে ডিম পোচ। ওরও আর্তনাদ করে ডিমটা নিতে আসে। নিতে গিয়ে ডিমটা ভাগ হয়ে তন্ময়ের হাতায় পড়ে, তারপর টেবিলে। তন্ময় নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিস্যু নেয়। জায়গাটুকু মুছে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয়, যেন সে কিছু দেখেও দেখে না। ব্রেডের লাশটুকু খেয়ে উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ে। দুপাশে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ায় আকাশ। অসহায় চোখে দেখে নেয় তাদের বাড়ির গাধাটাকে। আচ্ছা, এই গাধাটাকে তন্ময় এত সহ্য করে কিভাবে? কিভাবে এটাকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে? আকাশ এই গাধাটার সঙ্গে 1 ঘন্টা থাকলে ব্লাস্ট হয়ে যাবে।